সে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একদিন সকালবেলা আমাকে আমার গোপন ভিডিও দিয়ে দেখায়, বলতেছে, দেখ তোর এই ছবি আমি ছেড়ে দেব, তোর এই অবস্থা হ্যান ত্যান। আমি আকাশ থেকে পড়ছি। এর মধ্যে সে কখন কোনভাবে সে আমার গোপন সে এই ভিডিও সে ধারণ করছে, সে আমার হাজব্যান্ড। এখন সে যে অ্যাঙ্গেলেই মোবাইলটা ধরুক, আমি কি তাকে সন্দেহ করব? সারা এত বড় ফ্ল্যাটে আমি একা, উনি নাই। তখন আমার খুব ভয় লাগতো। তো আমি তখন খুব কনভিন্স হয়ে গেলাম যে আমার বাচ্চাকে উনি এত আদর করতেছে, তাহলে মনে হয় হয়তো আমি অনেক ভালো থাকবো তার কাছে। ট্র্যাপে ফেলেই আমাকে উনি বিয়ে করেন। বিয়ে করার পরে জানতে পারলাম তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো। আমাদের বিয়েটা ছিল আসলে আমি ওনার কোম্পানিতে জব করতে যাই। আমি ওনার কোম্পানির সাপ্লাই চেনটা দেখতাম, সাপ্লাই চেন হেড ছিলাম আমি। এখান থেকে হচ্ছে আমাদের পরিচয়ের শুরুটা। তো উনি তখন বাংলাদেশে একা। তো আমাকে উনি অবিবাহিত, কাইন্ড অফ ডিভোর্স, অবশ্য অবিবাহিত বললে আমি তো বিশ্বাস করবো না, যথেষ্ট উনি এইজেড একটা পার্সন। ওনার সাথে ওনার ওয়াইফের কোনো বনিবনা নাই, এরকম একটা কথা বলে উনি প্রথম আমাকে বলেন। তো ওই সময়ে আবার আমার আমার তখন আমার বিচ্ছেদ হয় আমার প্রথম স্বামীর সাথে। আমার বাচ্চার বয়স খুব ছোট, তখন ছিল 7 মাস। তো আমি কোম্পানিতে জব করতাম। তো উনি আমাকে বললেই তো আমি ওনার সাথে রিলেশন করব না, কারণ যেহেতু আমি একটা, আমার বাচ্চা আছে, আর ওনার যতই বলুক আমি ডিভোর্সি, ওনার তো ফ্যামিলি আছে দিন শেষে। তো একটা পর্যায়ে উনি আমার বাচ্চাকে খাবার দাবার, মানে আমি চিন্তা করার আগে ছোটো বাচ্চার নান ওয়ান অনেক দাম, 925 টাকা। 925 টাকা 4টা যদি পাঠায়, তো আর আপনার সেরেলাক পাঠায়, মানে সব মিলে আপনার 7-8 হাজার টাকার বাজার সে বাসায় পাঠাই দিত কতদিন পর পর? প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে পাঠাইতো। তো আমি তখন খুব মানে কনভিন্স হয়ে গেলাম যে আমার বাচ্চাকে উনি এত আদর করতেছে, তাহলে মনে হয় হয়তো আমি অনেক ভালো থাকবো তার কাছে। কারণ টাকা পয়সা, মানে টাকার কোনো সে কোম্পানির মালিক, এগুলো তো আমার কাছে তখন কোনো কিছুই না। সে আমার বাচ্চাকে সে নিজের বাচ্চা মনে করে সে টেক কেয়ার টেক করছে। কেয়ার করতেছে। এটা আমি তখন নতুন মা, 7 মাস বা 8 মাস হয়েছে। যে কারণেই হোক আমরা বিচ্ছেদে গেছি, সেটা আমাদের ব্যাপার। কিন্তু তার এই বিষয়টা আমাকে খুব টাচ করে গেছে যে ওর যে বাবা, মানে আমার বড় বাচ্চার যে বাবা, ও টেক কেয়ার করতেছে না, কিন্তু আরেকজন টেক কেয়ার করতেছে। এই জিনিসটা আমাকে খুব টাচ করছে। মানে একটা মায়ের চাইতে মাসির দরদ বেশি। এক্স্যাক্টলি। তারপরে আমি আমার তার মানে সে আমাকে অনেকটা ট্র্যাপ, আমি এখন ট্র্যাপই বলি, কনভিন্স কথাটা আসলে এখানে যায় না, ট্র্যাপে ফেলেই আমাকে উনি বিয়ে করেন। বিয়ে করার পরে জানতে পারলাম তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো, সব কিছুই ভালো। আমাকে স্টাফরাও বলল, কোম্পানির স্টাফরা। তো আমি তো তখন বললাম যে আমাকে আগে কেন তারা বলে নাই। বলল যে আপনাকে বলি নাই, কারণ হচ্ছে স্টাফরা বললো যে ম্যাডাম আপনাকে যদি বলতাম আপনি স্যারকে বলে দিতেন। ওই সময় আপনি একটা মোহে ছিলেন। তখন স্যার কী করতো, আমাদের চাকরিটা চলে যেত। কিন্তু মানে ওদের কথা ছিল যে আমরা যদি ওই সময় বলি যে স্যারের সম্পর্ক সব আছে, স্যারের ফ্যামিলি, তখন আপনি, যেহেতু তখন আপনাদের আমরা দেখতেছি রিলেশনে আছেন, তখন আপনি কি করতেন, স্যারকে বলে দিতেন অমুকে বলছে। তখন স্যার কী করতো, আমাদের জবটা চলে যেত। এই জন্য আমরা ভয় কিছু, কিন্তু আমরা কিন্তু জানি যে স্যার এটা পুরাই আপনার সাথে একটা গেম খেলতেছে। যাই হোক, আমরা এই জন্য কিছুই বলি নাই। বিয়েটা হয়ে গেল। হওয়ার পরেও ভালো ছিল। হওয়ার 3 মাস পরে তার বউ চলে আসলো সিঙ্গাপুর থেকে বাংলাদেশে। বিয়েটা কোথায় করলেন? ওনার বাসায়, পল্টনের বাসায়, গ্লোরিয়ানা অ্যাপার্টমেন্ট। কে কে ছিল? বিয়ের সময় ওনার একটা চাচাতো ভাই ছিল, কাজী ছিল, আরেকজন লোক ছিল আমি চিনি না। আপনার পরিবারে কেউ ছিল? আমার পরিবারে কেউ ছিল না। মানে নিজে আমি ইচ্ছায় নিজের ইচ্ছায় ওনার কাছে আমি যাই। আমার ফ্যামিলি কেউ রাজিই ছিল না এই বিয়েতে। আমার বাবা কোনোভাবেই রাজি ছিল না, কারণ একটা এইজেড পার্সনের সাথে আমার মেয়ের যায় না। আপনার সাথে তার মানে এজ 30 বছর। 30 বছরের গ্যাপ। 30 বছর, হ্যাঁ। মানে আপনি যখন তাকে বিয়ে করেন তখন তার বয়স কত ছিল আনুমানিক? 56। 56। আর আপনার বয়স ছিল? তখন ছিল হয়তো 32 এরকম। তো এখন তারপরে আমাদের বিয়েটা হয়। হওয়ার 3 মাস পরে তার ওয়াইফ চলে আসে। চলে আসার পরে ততদিন আমি কনসিভ করে ফেলি আমার বাচ্চা। মানে ওনার সাথে আমার যে বাচ্চা, আমার ওনার বাচ্চা মেয়ে, আপনার পেটে? হ্যাঁ, তখন আমি কনসিভ করি। তারপর থেকেই সব কিছু এলোমেলো। তাকে আমি কোনোভাবেই রিচ করতে পারতাম না। আর আমার যেহেতু একটু থাইরয়েডের প্রবলেম ছিল, তো প্রেগনেন্ট মায়েদের থাইরয়েড সমস্যা থাকলে জ্বর আসে। আমি তাকে অনেকবার রিচ করার চেষ্টা করতাম, কোনোভাবেই পাইতো। আসতো, আসতো। আর তখন উনি আমাকে
পল্টন ফ্ল্যাটে আমাকে উঠাইছিল। তো সারা এত বড় ফ্ল্যাটে আমি একা, উনি নাই। তখন আমি আমার খুব ভয় লাগতো। আমি এমনি ভীতু মেয়ে না, কিন্তু ওই টাইমটা আসলে সব মেয়েরা একটু উইক থাকে। আমি চলে আসলাম আমার আব্বার বাসায় একদম, যে আব্বার বাসা থেকে বাচ্চা টাচ্চা হলে তারপর আমি একবারে বাচ্চা নিয়ে যাব। তারপরে কোনোভাবে তাকে রিচ করতে পারি না। টুকটাক আসে 10 দিন পর, 15 দিন পর একবার আসে। আমার আব্বা তখন ক্যান্সারের সাথে ফাইট করছিল। তখন আসলে ওই সময়ে আমি একটা এই অবস্থা, আমার আব্বারও শরীর ভালো না। তারপরে যাই হোক, ওনার আসতো যাইতো, এর মধ্যে আমার বাচ্চাটা হলো। বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা হলো আজগর আলী হাসপাতালে। আমার ডাক্তার ছিল ডাক্তার শামসুন নাহার স্বপ্না, এবং সারোয়ার জাহান ছিল আমার মেডিসিন ডক্টর। তো আমার প্লাটিলেট কমে যাচ্ছিল, এটা এক্লাম্পসিয়ার লক্ষণ। তখন ওনারা আমার ডেঙ্গু টেস্ট করার জন্য একটা সাইন, যেহেতু আমার সাথে কেউ নাই, আমি সাইন করি। ডেঙ্গু টেস্ট কেন করা হলো এটা নিয়ে উনি আজগর আলী হাসপাতালে কর্তৃপক্ষের মারধর করে, অবস্থা খুব খারাপ। পরে আমার টাকা টাকা মানে ডাক্তার মানে কষাই খরচ হয়েছে। হ্যাঁ, তো তখন আমার আমার ডাক্তার ওনার কাছে, মানে যেহেতু আমি পেশেন্ট, বললো আপনি যদি এত চিৎকার করেন, মাত্র সিজার করে ওনাকে বের করা হয়েছে, উনি তো স্ট্রোক করবে। কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না। যাই হোক, টাকা পয়সা দেওয়া হলো, আসলাম, বাবু নিয়ে আসলাম। তো আমি এরপরও বারবার অসুস্থ হচ্ছিলাম। ওই যে আমি একটা সাইকোলজিক্যালভাবে একটা ধাক্কা খাইছি হসপিটালে। তো যাই হোক, অনেক কথা গেল। আমার বাবা মারা গেল, এর মধ্যে আব্বা মারা গেল। আমি তখন ছোট সন্তান, আমার বড় বাচ্চাও ছোট, এও ছোট। ওর 1.5 বছর, আর এটা মনে হয় 3-4 মাস, দুইটা ছোট বাচ্চা। আমার আম্মা ধাক্কার পর ধাক্কা। তো সারাদিন আমি শুয়েই থাকতাম, উঠতেই পারতাম না। এর মধ্যে তার কোনো খোঁজ নাই, খবর নাই, কিছু নাই, হ্যান নাই। পরে একটা পর্যায়ে কী হলো, যখন আমি একটু সুস্থ হইলাম, আমার আব্বা চলে গেল, আমরা সব 3 ভাই বোন। আমার তখন মনে হলো যে আসলে তার বাসায় যেয়ে আমার ওঠা দরকার। তার বাসায় যেয়ে দেখি আমি বাসা ভাড়া দিয়ে দিচ্ছি। মানে কি বইয়ের অধিকার? হ্যাঁ, আমি বল্টন ফ্ল্যাটটা চলে আসছি, এখন আমি বাচ্চা নিয়ে আমি যাবো না। আমি যেয়ে দেখুন বাসা ভাড়া দিয়ে দিচ্ছে আমাকে না বলে। বাসা ভাড়া দিয়ে দিছে। তারপর তাকে আমি বললাম, কি তুমি বাসা ভাড়া দিচ্ছ কেন? দিছে সে। এটার কোনো আনসার নাই। অকথ্য ভাষায় বকা, সেগুলো বলছি না। তারপর সে আমাকে বলতো, তাহলে তোমাকে একটা আলাদা বাসা করে দিই, আমরা ওখানে থাকি, তারপরে পল্টন খালি হলে আমরা পল্টনে চলে যাব। তারপর আমাদের এই বাসার পাশে উনি বাসা ভাড়া করে দিলেন। অ্যাডভান্স উনি কিছু দিছে, আমি কিছু দিছি। দেওয়ার পরে আবার সেই ফাজলামো শুরু। যখনই ভাড়ার টাইমটা আসে তাকে আমি পাই না। তারপর আবার আমি এই যে আমার মার কাছ থেকে নিয়ে ভাড়া দিয়ে তাকে আবার কোনোভাবে এর মধ্যে মানে এই ঝামেলাগুলো চলতেই থাকলো। এর মধ্যে সে কখন কোনভাবে সে আমার গোপন এই ভিডিও ধারণ করছে, সে আমার হাজব্যান্ড। এখন সে যে অ্যাঙ্গেলেই মোবাইলটা ধরুক, আমি কি তাকে সন্দেহ করব? কখনোই না। আমি তাকে সন্দেহ করার প্রশ্নই ওঠে না। সে তো আমার হাজব্যান্ড। এর মধ্যে আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে, ঝামেলার মিটমাট হচ্ছে। আমাদের এই এলাকার মানুষ, থানার পুলিশ সবাই মিলে বসে চেষ্টা করছে তাকে একটা ইয়েতে আনার। তো সবার একটা কথাই ছিল যে উনি কিন্তু সংসার করার মানুষ না। একটা কথাই ছিল যে উনি আসলে উনি আপনার সাথে সংসার করতে চায় না। উনি আসলে আপনাকে ছাড়বেও না, উনি সংসারও করবে না। ওনার আসলে যেহেতু বয়স হয়ে ওনার ওয়াইফ, ওনারা এক সেম এজ। তো ওনার আসলে সত্যি কথা বলতে একদম ফ্র্যাঙ্কলি তার একটা বেড পার্টনার দরকার। এখন আপনি হচ্ছেন সেই মানুষটা, তো আপনি তো রাজি হননি। এখন সে আপনাকে এইভাবে বিয়ে করে ফেসে গেছে, এখন আপনাকে এইভাবেই রাখছে। এটা কথাটা আমাকে সবাই বলতো। তারপরে আমি নিজে থেকেই তাকে আমি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করলাম যে আপনাকে যে বেড পার্টনার হিসেবে ব্যবহার করলো, আপনি বুঝতে পারেন? আমার তো বাচ্চা হয়ে গেছে। আমাদের পরিচয় কত দিনে, আমি চাকরিও তো বেশি দিন করিনি, লম্বা টাইম, ধরেন 3-4 বছর একটা কথা ছিল। চাকরিতে ঢুকলাম 2 মাস, 3 মাসের মাথায় বিয়ে। আর আমার বাচ্চাটা তখন ছিল খুব ছোট। ওই সময়টাতে আসলে আমার বাচ্চার খাবার শেষ, ছোট, ও দুধ ছাড়া কিছু খাইতো না, আর ওর পেটে কিছু হজম হইতো না। ওকে নিয়ে আমি খুব টেন্স থাকতাম। এই ভিতরে সব কাহিনী ঘটে গেছে আসলে। আমার মাথা কাজ করে না। অনেকে অনেক কথা বলবে, এটা যদি এখন ভাইরাল হয় আপনার মানুষ বলবে যে সুগার ড্যাডি। এখন যেটা একটা ট্রেন্ড চলে আসছে, সুগার ড্যাডি আমার মানে তাকে, আমি তার সুগার মামি, এটা আমি বলবো। সে আমার সুগার ড্যাডি না, আমি তার সুগার মামি। কিভাবে? কেন? সে জায়গায় জায়গায় লোন, তার জায়গায় জায়গায় সে ব্যাংক থেকে লোন নিয়ে রাখছে, সাপ্লায়ারদের নিয়ে রাখছে। এখন সেগুলা কি আমি আমার বাবার সম্পত্তি বিক্রি করে আমি তাকে দিব? এটাই তো তার টেন্ডেন্সি ছিল। আজকে আমি এটা করতাম, তাহলে সে আজকে আমাকে হয়তো খুব ভালো রাখতো। আমি তার এই প্রস্তাবে আমি কোনোভাবেই রাজি হই নাই।
তারপরে আমি তাকে স্বেচ্ছায়, কারণ আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতেছি, আমি একজন নারী উদ্যোক্তা, আমি কাজ করতেছি, আমার কাজ করতে হবে, আমার 2টা বাচ্চা, আমার এইসব নিয়ে পড়ে থাকলে হবে না। লাইফে ভুল আমারই হয়েছে। পাবলিক গালি আমাকে দিলে দেখ, হ্যাঁ ভুল আমি করছি, গালি খাওয়ার মতোই কাজ করছি। তো ওকে ফাইন, সে তার মতো ভালো থাকুক, আমি আমার মতো থাকি। যেই না আমি আমার মতো ভালো থাকা শুরু করলাম, আমার মতো আমি বিজনেস করছি, করার চেষ্টা করতেছি, আমি ট্রেনিং করতেছি, একটা বিউটিফিকেশন কোর্স করতেছি, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি সোর্সিংয়ে, এখন তার খুব জ্বলতেছে। তখন সে আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ একদিন সকালবেলা আমাকে আমার গোপন ভিডিও দিয়ে দেখায়, বলতেছে দেখ তোর এই ছবি আমি ছেড়ে দেব, তোর এই অবস্থা হ্যান ত্যান। আমি আকাশ থেকে পড়ছি, লিখে থাকে। ও আমাকে বলে কি তোমার এই ছবি, তোমার এই ছবি তোমার হাজব্যান্ড আমাকে পাঠিয়েছে। আমার তখন পুরা, আমি এই কয়েকদিনের মধ্যে, তারপরে আমি তাড়াহুড়ো, আমি যে কাজে গেছি সেই কাজ তোমার হয়ই নেই। আমি এই টেকনাফ থেকে উড়ে আসছি ঢাকায়। তারপর আমি থানায় গেলাম, তো ওনারা বললো স্বামী স্ত্রীর বিষয় খুব সেন্সিটিভ। তারপর আমি ডিবিতে গেলাম, ডিবি বলে এটা মামলা হবে, কারণ ব্যক্তি ব্যক্তি, এখানে স্বামী স্ত্রী আমরা গণ্য করি না। তারপর ডিবিতে আমাকে স্যাররা, ডিসি আমাদের সাউথ জোনের যে স্যার শহীদ স্যার, উনি আমাকে খুব হেল্প করেছেন, এডিসি মিথুন স্যার, ওনারা বিষয়টা এজাহার কপি রেডি করে দিলেন। তারপর আমি এটা আবার থানায় নিয়ে আসলাম, তারপর এটা মামলা হলো। তারপর আমি থানার পুলিশটা বলেছিল ওনারা গ্রেপ্তার করবেন, আমি বলছেন আমি ডিবি পুলিশের সহায়তা চাই, যেহেতু ডিভাইস জব্দ করার বিষয় আছে। তারপর ওনাকে গতকাল বিকালে ওনাকে ওনার দোকান থেকে ওনাকে গ্রেপ্তার করা হলো এবং ডিভাইস জব্দ করা হলো এবং আমাকে ডাকা হলো, আমি গেলাম। ওনার ডিভাইসে সব কিছু পাওয়া গেছে। তো তারপর তো এই পর্যন্তই, উনি আমার হাতে পায়ে ধরে মীমাংসা করার চেষ্টা করছে, কিন্তু আমি রাজি হইনি, কারণ এর আগেও একই কাজ, বারবার একই কাজ, 4টা বছরে এই কতগুলা সময় আমার নষ্ট করছে ঠিক এইভাবে এক একটা কাহিনী করার পর হাতে পায়ে ধরা। আর কত, সবচেয়ে যে কাজ জঘন্য, আমি তার সন্তানের মা, আমার বাচ্চাটাকে আপনি নিজেও দেখছেন, এই কাজটা সে করতে পারলো? মারধর মেনে নিলাম। মাসের উপরে হ্যাঁ মারধরও করছে। আপনাকে হ্যাঁ করছে, মারধর করছে, সেটা আমি ঠিক আছে, আমি ওটাও তো বললাম যে ঠিক আছে মেনে নিলাম মারধর করছে, কিন্তু এটা আমি মানতে পারতেছি না। আমি স্বপ্নেও বিশ্বাস করি না যে আমার আমার স্বামী, মানুষ যদি একটা প্রস্টিটিউটকেও বিয়ে করে, স্বামী কিন্তু কাউকে বলে না যে আমার আমার স্ত্রী, সে মর্যাদা দিয়েই তোলে, বরঞ্চ সমাজ কিছু বলে সে স্বামী সমাজকে প্রোটেকশন প্রোটেকশন করে, হ্যাঁ, বা সমাজকে মানে মারতেও যায়, আমার বউকে তুই বল আর কি। আর সে আমার মতো মেয়েকে এরকম কথা বলে, বলে সে বলছে বহুত মানসিক মানে অত্যাচার, কত ধরনের জঘন্য কথা। আমি একটা খুব সম্ভ্রান্ত ফ্যামিলি, আপনি নিজেই দেখতেছেন, আমার মতো মেয়ে কথা নেওয়ার মতো মেয়ে আমি না, কি তারপরে কি আমি কথা নিছি। বলবো? অনেক জঘন্য কথা। আসলে সে আমাকে খুব ইজিলি পেয়ে গেছে, নাম্বার ওয়ান, যোগ্যতার থেকে বেশি পাইলে যা হয় আর কি, খুব ইজিলি, মানে তার মতো একটা মানুষের কাছে আমি গেছি, মানে সে এই জিনিসটাকে সে আসলে আমি মনে করি সে অ্যাফোর্ড করতে পারে নাই। আর ডিবি পুলিশ তাকে ফুললি পারভার্টেড একটা পার্সন বলে একদম আখ্যায়িত করছে, সেটা ফুললি পারভার্টেড, কারণ ভিডিওগুলো তারা যেটা আমার পাইছে বলে, বইয়ের ভিডিও মানুষ কখনো এইভাবে করে না। আমাদের কাছে তো আরও অনেক তথ্য, অনেক ক্লেম, অনেক কমপ্লেন আসে। তুই যেটা করছিস এটা হলো পারভার্টেড, ফুল পারভার্টেড, ওনাদের ভাষ্য ছিল এটা। এখন আপনি কি চান, এই আমি নিরাপত্তা ওনার আপনার? থেকে আমি নিরাপত্তা অবশ্যই সরকারের কাছে চাই, কারণ সে কোনোভাবেই আমাকে ভালো থাকতে দিচ্ছে না, কোনোভাবেই না। এটা হচ্ছে, আমার 2টা সন্তান আছে, আমার মা, উনি খুব অসুস্থ, আমার ভাইরা খুব ভালো মানুষ, ওরা খুব ভদ্র। তো এরকম একটা অসভ্য লোকে হুটহাট বাসায় এসে চিল্লা পাল্লা করা, এলাকা জড়ো করে ফেলা, অসভ্যের মতো, এসব থেকে আমি আসলে, আমি মানে আমি একটা আসলে নিরাপত্তা চাইতেছি এখন, আমার নিরাপত্তার খুব প্রয়োজন।